দেখুন, গতকালই প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। বিধায়ক তিনি, আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তিনি। হুমকি দিয়ে বলেছিলেন সেটা ভাঙা মারা হবে। সেই হুমায়ুন কবির আজকে ব্যাখ্যাও দিয়েছিলেন কেন তিনি সেটা বলেছিলেন। তিনি বলেছিলেন পাল্টা দিতে গিয়ে বলেছেন, কিন্তু এবার বেলা গড়াতেই হুমায়ুন কবির কার্যত বিপাকে পড়েছেন, রীতিমতন বিপাকে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা অভিযোগটা দায়ের করেছে, কৌশিকের কাছ থেকে জানবো। কৌশিক, দেখো, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু বিধায়কের নামে অভিযোগ দায়ের করতে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা থানায় রয়েছেন অভিযোগপত্র নিয়ে। বহরমপুর থানায় কিন্তু তারা দ্বারস্থ হয়েছেন। বিজেপির যুব মোর্চার পাশাপাশি কিন্তু অন্য একটি অরাজনৈতিক সংগঠন তারাও কিন্তু থানার দ্বারস্থ হয়েছে। কারণ যে তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে একটা শব্দ মুসলমান সমাজ ইউজ করেছিলেন, সেই কারণে কিন্তু সেই সংগঠনের পক্ষ থেকেও কিন্তু সেখানে জমায়েত তারাও কিন্তু এই অভিযোগ দায়ের করতে গেছেন। এই মুহূর্তে বহরমপুর থানায় রয়েছেন বিজেপির যুব মোর্চা এবং সেই সংগঠন যে গতকাল যে মন্তব্য করেছিলেন কোট আনকোট যে সেটা ভাঙার যে মাঠ দেওয়া হবে এবং সেই মাঠ দেওয়া এত পরিমাণে দেওয়া হবে যাতে জেলায় কোনো বিজেপির নেতাকর্মী থাকবে না, বিজেপির পতাকা তোলার মতো, এছাড়াও জেলা সভাপতিকে গায়েব করে দেওয়ার মতো হুঁশিয়ারি। এর পাশাপাশি বিজেপির এক নেতৃত্বকে নিয়েও কিন্তু তিনি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক সেই মন্তব্য 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু বহরমপুর থানায় এবার লিখিত অভিযোগ দায়ের হলো। তিনি যে এলাকায় মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে রেজিনগর। গতকাল শোনাই একবার। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। হুমায়ুন কবির গতকাল প্রকাশ্য মঞ্চ থেকে এই নিদান দিয়েছেন, বিতর্ক হয়েছে। তারপরেও হুমায়ুন কবির তিনি অনড় ছিলেন তার বক্তব্যে। তিনি বলেছিলেন গ্রেফতার করলে করে দেখাক। কি বলেছিলেন শোনাই। কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে। আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট। কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখব। মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে। সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। বিজেপির পারমিশন নিয়ে কথা বলছে। সামনে রেজিনগর ভোট আছে, তার ছেলেকে দাঁড় করাবে, তাই বিজেপির পারমিশন নিয়ে কথা বলতে হচ্ছে। লোকে তাকে খাতিরদারি করেছিল বাবরি মসজিদ তৈরি করার জন্য। ধীরে ধীরে বাবরি মসজিদ তৈরি থেকে দূরে সরে গিয়ে এখন বিজেপির নেতার মাথা ফাটানোর কি আছে? বাবরি মসজিদটা কবে হবে, কিভাবে হবে, কতদূর হলো, বাবরি মসজিদের এখন আলোচনায় নেই। এখন আলোচনায় বিজেপির মাথা ফাটাবো, এই করবো, তা করবো। কেন? তার কারণ সামনে রেজিনগরে বাই ইলেকশন আসছে, তার নিজের কাউকে দাঁড় করাবে, তাকে জেতাতে বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে হবে। এই তো গল্প। সারানোর জন্য যে ওষুধের ব্যবস্থা, সেটাও মানুষই নেবে। মানুষ জাগছে। এই ধরনের কথা ওরা আরো যত বলবে, তত মানুষ আরো বেশি জাগবে। চিন্তার কোনো কারণ নেই। যারা এগুলো বলছেন, যারা এইসব কথা বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ বলেই গিয়েছেন, যারা রক্তমাখা চোখে মানুষকে ভয় দেখিয়েছে, তারা শিশুপাঠ্য কাহিনীতে মুখ ঢেকেই থেকেছে। সুতরাং কিছু অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই। ওনারা মুখ ঢেকে থাকতেন। মানুষ জাগছে, জনতার ব্যবস্থা নেবে। রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর কড়া বার্তার পরে অ্যাকশনে পুলিশ।
আপনাদের মনে থাকবে তামান্না খুনে যতজন অভিযুক্ত এফআইআর নাম ছিল তার মধ্যে তৃণমূল জমানায় 10 মাসে মাত্র 12 জন গ্রেপ্তার হয়েছিল, আর বদলের বাংলায় বদলের সরকার আসার পর 4 দিনে গ্রেপ্তার বাকি 12 অভিযুক্ত। তামান্না খুনে ধরা পড়েছে সব অভিযুক্তই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। গত 4 দিনে গ্রেফতার এফআইআর নাম থাকা আরও 12 জন অভিযুক্ত তৎপরতার সঙ্গে কাজ করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধরা পড়ে গেছে একজন, হ্যাঁ, পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। আমি ওদের কঠোর শাস্তি চাইছি, আমি ওদের ফাঁসি চাইছি, আমি যাবজ্জীবন জেল চাইছি, এমন কঠোর শাস্তি চাইছি যে সারা বাংলা কেঁপে যাবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে এমন কঠোর শাস্তি ওদেরকে দিতে হবে যে সারা বাংলা কেঁপে যাবে। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যে মুখ্যমন্ত্রী সময় দেওয়ার জন্য, দেখা করার জন্য, কথা বলার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এই আইনজীবীকে পেয়ে তো খুশি, কেন আইনজীবীর আমি নিজে দেখলাম যে উনি বসে থাকার মানুষ নয়, উনি যে কাজ করবে না তাকে তাড়িয়ে নিয়ে কাজ করবেন। প্রত্যেকটা তদন্ত ওনার ভালো লাগলো, প্রত্যেকটা তদন্ত উনি করলেন এবং আমি খুশি যে বিচারটা হয়তো ন্যায্য বিচারটুকু পাবো। তামান্নার হত্যা মামলার দায়িত্ব পেয়েই কালীগঞ্জের মোলান্দি গ্রামে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় কথা বললেন তামান্নার মায়ের সঙ্গে। 2025-এর 23শে জুন ঠিক কি ঘটেছিল, কোথায় তামান্নার ওপরে হামলা হয়েছিল, সেই ঘটনাক্রম বোঝার চেষ্টা করলেন সরকারি আইনজীবী। আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, সরকারি আইনজীবী কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখলেন, তামান্নার মায়ের সঙ্গেই বা তার কি কথা হলো, তার মা কতটা আশ্বস্ত? একদমই তার মায়ের সঙ্গে কথা বলেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন যে সেই দিন কি ঘটেছিল, কোথায় কোথায় বোম পড়েছিল এবং তামান্না সেই সময় কোথায় ছিল, কেন কিভাবে তার গায়ে বোমটা লাগলো, সমস্তটাই জানার চেষ্টা করেছেন এবং সেই তথ্যগুলো সংগ্রহ করেছেন। আদালতে পেশ করবেন এমন কিছু তথ্য তিনি সংগ্রহ করলেন, পাশাপাশি তিনি ছবিও সংগ্রহ করলেন যেখানে তামান্নার রক্তাক্ত অবস্থা পড়েছিল উঠানের মধ্যে, সেই উঠানের ছবিও তিনি তুললেন এবং প্রায় বলা যেতে পারে 2 ঘন্টা মতো সময় তিনি ওই এলাকায় দিলেন। অর্থাৎ মোলান্দি গ্রামে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় তিনি মানুষের সাথে কথা বললেন, তামান্নার পরিবারের সাথে কথা বললেন এবং অন্যান্য যে সকল ব্যক্তিদের বাড়ি বোমা পড়েছিল তাদের সাথেও কথা বললেন। এই বিষয়ে কথা বলার পর যেটা তার বক্তব্য যে তিনি আইনি প্রসেস তিনি যেমন দেখছেন, পাশাপাশি পুলিশ তার অন্যান্য যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছে। কারণ এই যে ঘটনা ঘটেছিল, যারা এসছিল বোম মেরেছিল তারা তো অপরাধ করেছিল, কিন্তু তাদেরকে যারা ওই কাজ করতে যাদের সহযোগিতা করেছিল। ধন্যবাদ, নজর রাখো। মা বহুদিন থেকে আমাকে পিপি হিসেবে চাইছেন, গভর্নমেন্ট আসার পরে ওনারা চাওয়ার একদিনের মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমি এই অবস্থায় ঢুকেছি, মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে। আমি ওনাকে বলে গেলাম, ওনার ডিটেলসটা জানলাম, কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি, কীভাবে হয়েছে, কী হয়েছে না হয়েছে, কারণ আমরা এখন ট্রায়ালে ঢুকবো। তো সেই ব্যাপারে আমি এসেছিলাম, এসে ওনার সাথে একটু কথা বললাম আর আমি আশপাশের পিওটা দেখে গেলাম। বাকি যাওয়ার আর কোর্টে বলবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিলো আগের সময়। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার উপর খুব আস্থা, তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, পুলিশ চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছিল। পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলায় জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তামান্নার মা যাওয়ার পরেই আমরা দেখতে পারলাম একের পর এক যারা পুলিশের চোখে পালিয়ে বেড়াচ্ছিল, যারা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তারা রাতারাতি গ্রেপ্তার হলো। আমরা চাই যে এই খুনের সাথে যারা যুক্ত আছে এবং যারা মদত দিয়েছে তারা জেলের বাইরে না, জেলের ভেতরে থাকুক। পর্যটন মন্ত্রীর কড়া বার্তার পরেই শিলিগুড়িতে গ্রেফতার বালি মাফিয়া। শিলিগুড়ির 80 ঘর থেকে পুলিশের জালে বালি মাফিয়া উত্তম বাড়ুই। কি অভিযোগ রয়েছে এই উত্তম বাড়ুইয়ের বিরুদ্ধে জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ,
কালকেই শঙ্কর ঘোষ কিন্তু ওই আশিগড় থানাতে গিয়েছিলেন এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন এলাকায় বালি মাফিয়াদের দাপট রয়েছে, পুলিশ পদক্ষেপ করছে না। কার্যত পুলিশ কর্মীদের তিনি ভর্ৎসনা করেন এবং আজকেও কিন্তু তিনি চলে আসার কিছুক্ষণের মধ্যে যেমন অভিযুক্ত গ্রেপ্তার হয় সেই শুনে যেমন তিনি আজকে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি তিনি একথাও বলেছেন যে জনপ্রতিনিধিদের যেতে হয় না থানাতে যদি পুলিশ কাজ করে, পুলিশ যখন কাজ করে না তখনই জনপ্রতিনিধিদের যেতে হয়। যে ঘটনা আগেই ঘটানো যেত, যেখানে আইনি শাসন আগেই প্রতিষ্ঠা করা যেত, আগেই তাকে গ্রেপ্তার করা যেত, তাহলে একজন মন্ত্রীকে যেতে হলো কেন? আবার মন্ত্রী যাওয়ার পর সঙ্গে সঙ্গেই বা তাকে গ্রেপ্তার করা গেল কেন? এটাই শঙ্কর ঘোষ বলেছেন যে ভালো এবং খারাপ দুটো দিকই আছে, তবে সরকার বদলেছে, সরকারের নীতি এবং দৃষ্টিভঙ্গি বদলেছে, পুলিশ সেই অনুযায়ী কাজ করুক। ধন্যবাদ। একজনকে গ্রেপ্তার করেছে, পুলিশের কাজ তো আইন মোতাবেক কাজ করা। তো আমি এর আগের দিনও বলেছি যে পুলিশের কাজ করবে, এখানে জনপ্রতিনিধিদের আসার প্রয়োজন পড়ে না। যখন পুলিশ কাজ করে না তখন যেতে পুলিশকে আমি ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতে যাতে আমাদেরকে যে মানে কোনো অপরাধীকে ধরতে যাওয়ার জন্য বা ধরবার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবার জন্য যাতে যেতে না হয়, পুলিশ সে ব্যাপারে সচেষ্ট। এবার আপনাদের শোনাই গতকাল কড়া বার্তা দিয়ে পুলিশকে ঠিক কি বলেছিলেন শঙ্কর ঘোষ, শুনুন। দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে, আমি বলে গেলাম। এবার দেখাবো আপনাদের সমবায় সমিতির গুদাম থেকে বস্তা বস্তা স্কুলের পোশাক উদ্ধার হলো। স্বনির্ভর গোষ্ঠীর জন্য আসা সেলাই মেশিনও মিলল গুদাম থেকেই। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া রায়পুরে তুমুল উত্তেজনা, পুলিশকে ইট ছোড়ার অভিযোগ। আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। হীরক, সবার আগে যে প্রশ্নটা ওঠে যে একটা গুদাম ঘর থেকে এত স্কুলের পোশাক, সেলাই মেশিন কিভাবে উদ্ধার হলো, কারা রেখেছিল, কেন রেখেছিল? দেখো, মঠগোদা, বাঁকুড়ার রায়পুর থানার মঠগোদা এলাকায় যেখানে এই ঘটনা, সেখানে কিন্তু এই যে গুদাম ঘর, সেই গুদাম ঘর হচ্ছে একটি স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর সমবায় সমিতির গুদাম ঘর। এই স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সময় তুমি জানো যে বিভিন্ন স্কুলের পোশাক তৈরির কাজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে বিভিন্ন সময় করানো হয়। এক্ষেত্রেও তেমনটাই করানো হয়েছিল, তেমনটাই মনে করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে পোশাক তৈরি করলেন, স্কুলের পোশাক, সেই স্কুলের পোশাক কেন স্কুলে গেল না, কেন তা গুদামজাত হয়ে পড়ে রইল? দ্বিতীয়ত, এই গুদাম ঘর থেকে বেশ কিছু সেলাই মেশিন উদ্ধার হয়েছে। সেই সেলাই মেশিনগুলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাওয়ার কথা। সরকারিভাবে এই সেলাই মেশিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়ার জন্য ওই সংঘ বা সমবায় সমিতিকে দেওয়া হয়েছিল, কিন্তু তা মহিলাদের না দিয়ে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের না দিয়ে তা কিন্তু গুদামজাত করে রাখা হয়েছিল। এই জায়গা থেকেই কিন্তু মানুষের খুব দীর্ঘদিন। অনেক ধন্যবাদ তোমাকে। মঠগোদা অঞ্চলের যে গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীর পক্ষ থেকে ওরা কাউকে কিছু বুঝতে না দিয়ে বেশিরভাগ জিনিসপত্র নিজেরাই আত্মসাৎ করতো। কোনো এখন পর্যন্ত যেগুলো পাওয়া গেল বেশিরভাগ গেল সেলাই মেশিন, তার মধ্যে আবার বিভিন্ন ধরনের চেয়ার টেবিল থেকে শুরু করে আলমারি সমস্ত কিছুই পাওয়া গেছে। কিন্তু এছাড়াও আরও স্কুল ড্রেস, সেগুলো বেশ কিছু পাওয়া গেছে। আমাদের কাছে অভিযোগ আছে যে সরকারিভাবে যে সমস্ত স্কুল ড্রেস কেনার জন্য পয়সা দেওয়া হয়, সেগুলোতে ওরা তৈরি করার জন্য অর্ডার পায়, সেগুলো তৈরি না করে দোকান থেকে কমা জিনিস কিনে করে সেগুলো সাপ্লাই দেয়। এর ফলে গোষ্ঠীর যারা সাধারণ মানুষ, যারা কর্মীরা রয়েছে, তারা ওইখান থেকে যে কাজ পেত সে কাজটাও তারা কাজ থেকেও বঞ্চিত হয়েছে। আমরা চাইছি মানে এই যেটা নিয়ে অভিযোগটা, সেটা সংঘটাই অবৈধ। মানে ওনারা জোরে জবরদস্তি সংঘটা রাতারাতি গঠন করেছে। আর যেটা আদি সংঘ মানে বৈধ সংঘ, সেটাকে মানে থেকেই গেছে এখনো পর্যন্ত। আরও হচ্ছে বিভিন্ন রকমের মানে বহু কোটি টাকা, মানে প্রায় 2 কোটি টাকার মতন আমরা দিয়েছি বিডিও অফিসে, হিসাব দিতে পারেনি, মানে আত্মসাৎ করেছে, বর্ণালী দিয়ে আত্মসাৎ করেছে। এগুলো আমাদের 25 সালে 18 মাসে একটা ব্লক থেকে বিডিএসএফ অর্ডার দিয়ে উৎকর্ষ বাংলার টেলারিং ট্রেনিং করতে হবে। সেই টেলারিং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে মেশিনগুলো নিতে হয়েছে। সেই মেশিনগুলো আমাদের আরও দ্বিতীয়ভাবে ট্রেনিং হবে বলে আমাদের রাখা ছিল। এগুলো কোনো সরকারি কোনো মানে লয়, কেউ দেওনি, এগুলো আমরা ভাড়া হিসাবে নিয়েছি মেশিনগুলো। মোট কথা লোকের কাছে ভাড়া নিয়েছি আমরা মেশিনগুলো, সে তারা কাগজপত্র দিয়ে নিয়ে যাবে।
আচ্ছা, এই যে বিষয়টা আপনাদের এখান থেকে যে বিষয়গুলো পুলিশ নিয়ে গেল, আপনারা এদের বিরুদ্ধে কি অভিযোগ জানাবেন? এটা সরকারি জিনিস, আবার সংঘের সরকারি জিনিস, তো সংঘ সোসাইটির জিনিস নিয়ে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা লিগেলি ডকুমেন্ট সাবমিট দেখিয়ে নিয়ে আসবো।